গুড মর্নিং সবাইকে। পুলিশ ভালো, শুধু ইয়েস আর নো, এবং সিস্টেম খারাপ। আজকের এই ভিডিওটি অনেকটাই বিতর্কিত মনে হতে পারে আপনাদের কাছে। আমি একজন প্রাক্তন পুলিশ কর্মী, পশ্চিমবঙ্গ পুলিশের 196 ব্যাচ। 2012 থেকে 2018 প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুলিশে ছিলাম। আর কেন পুলিশে ছিলাম, কেন পুলিশ ছেড়েছি, যদি আপনাদের প্রয়োজন হয় আপনাদেরকে সেই কথাটাও বলবো বা জানাবো। আপনারা বলুন তো, যারা যারা লাইভে আছে বা যারা যারা পরে লাইভে দেখবেন, যে আমার দাদা বা ভাই বা কারো ছেলে, কারো বন্ধু, কারো যে কেউ, যখনই একটা সাধারণ ছেলে থাকে, যখনই সে কোনো খুব ভালো ছেলে থাকে, আমরা দেখেছি সাধারণ ছেলে থাকে, ভালো ছেলে, সবাই তাকে আমি ভালো সুনাম ভালো ছেলে বলে জানি। যখনই সে পুলিশে যোগদান করলো, পুলিশ ট্রেনিং কমপ্লিট করার পর তাকে আমরা বলতে শুরু করছি সে খারাপ। আমি আরেকবার রিপিট করছি, যখনই আপনার দাদা, ভাই, কাকা, আপনার ছেলে, বোন বা যে কেউ, এভরিথিং, যে কেউ খুব ভালো ছেলে বলে আমাদের পাড়ায় সুনাম আছে বা এলাকায় খুব ভালো ছেলে বলে পরিচিত, সে হঠাৎ করে সে পুলিশে চাকরি পেল বা অন্য কিছু চাকরি সুযোগ পাচ্ছে না বলে সে চাকরিতে ঢুকলো। সে চাকরি কমপ্লিট করার পর তাকে আমরা বলছি পুলিশ খারাপ। তাহলে এইবার প্রশ্ন উঠছে যে ছেলে এতদিন ভালো ছিল, ভালো পরিচিত ছিল, সে হঠাৎ করে সে পুলিশে যাওয়ার পরে কি করে এতটা খারাপ হয়ে গেল বা খারাপ হয়ে যায়? আমরা কখনো ভেবে দেখেছি? তো আমি বারবার বলবো যে পুলিশ ভালো, সিস্টেম খারাপ। যেমন আমরা বলি, আমরা একটা আগেকার আমি ইংরেজ আমলের শাসনে চলে যাচ্ছি। যখন ইংরেজরা আমাদের ভারতে প্রবেশ করে, এখানে যখন ধীরে ধীরে বাণিজ্য থেকে তারা শাসন ক্ষমতায় আসে, তারা কি করেছিল, কয়েক হাজারে ছিল। তারা তাদের টোটাল যে সরকারি প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী বা বিভিন্ন জায়গায় কাদেরকে নিয়োগ করেছিল? ভারতের এখানকার স্থানীয় মানুষদেরকে তারা শিক্ষিত করে, বা যারা কম পড়াশোনা তাদেরকে সেনাবাহিনীতে তাদেরকে পুলিশে নিয়োগ করেছিল। আমরা বিভিন্ন দেখেছি যেখানে সেই সমস্ত পুলিশরাই বা সেই সমস্ত সেনাবাহিনীর কর্তারাই যে ভারতে যারা বিপ্লব করত, যারা আন্দোলন করত, তাদের বিরুদ্ধে তাদেরকে লড়াইয়ের তাগিয়ে দেওয়া হতো। আমরা আবার সান্তাল বিদ্রোহের সময় যদি দেখি, যে মহেশ দারোগা, সে কোথাকার ছিল? সে নিশ্চয়ই ইংল্যান্ডের ছিল না, সে আমাদের ভারতীয় ছিল। যখন আমাদের সান্তাল বিদ্রোহ চলছে, সেই কুখ্যাত মহেশ দারোগা এখানকার মানুষ ছিল, এবং এখানকার মানুষের উপর সে প্রচুর অত্যাচার করেছে, এবং তাকে হয়তো শেষে পিটিয়ে হত্যাও করেছিল। তাহলে আমি বারবার বলছি যে এখনো যদি আমরা বারবার দেখি, বর্তমান সরকারে আমরাও যদি দেখি, তখন কত ছিল? সামান্য কয়েক হাজার ইংরেজ ছিল, যারা কয়েক কোটি ভারতীয়কে শাসন করছিল। কাদের মাধ্যমে? এখানকার মানুষের মাধ্যমে। এখানকার প্রশাসন, এখানকার পুলিশ, এখানকার সেনাবাহিনী টোটাল সিস্টেমটাকে কবজা করে নিয়েছিল। তো এখনো যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে, গতকালকে আমরা যেটা দেখলাম, খুব হৃদয় বিদায়ক ঘটনা, যে শিক্ষকদের উপর যে লাঠিচার্জ। এখনো কি হচ্ছে, যে এখানে বর্তমানে যে শাসক আছেন, এখন টিএমসি আছে, আগে সিপিএম ছিল, তার আগে কংগ্রেস ছিল, পরবর্তীতে কেউ আসতে পারে, সে শাসক আছে, তার আন্ডারে থাকছে পুলিশ প্রশাসন, এবং তার নির্দেশে সেখানে পুলিশদের জনসাধারণের উপরে, চাকরিহারাদের উপরে, সেখানে শিক্ষকদের উপর লাঠিচার্জ। আমরা বারবার কিন্তু সেখানে পুলিশদেরকে টার্গেট করছি, পুলিশ তুমি কি করছো? তুমি 8 পাস করে সেখানে সরকারি মাস্টারদেরকে মারছো। কিন্তু একবারও কি আমরা ভিতরে ঢোকার চেষ্টা করেছি যে আমাদের এখানে প্রশাসনটা কিভাবে পরিচালিত হয়, এখানকার সিস্টেমটা কিরকম হয়? আমি বারবার বলেছি, আপনারাও মনে করবেন যে আমি লোকসভার সময় যে আইএসএফ আমি প্রার্থী ছিলাম, বা এখন আমরা বারবার বলছি যে সিস্টেম বদলে লড়াই। আপনি যতই দল পরিবর্তন করুন, আপনি দেখবেন যে এখানকার কোনো বিভিন্ন জায়গায় যখন আমাদের এখানকার নিয়ম কি হচ্ছে, সরকারের উপরে থাকছে মুখ্যমন্ত্রী, তারপর পুলিশ মন্ত্রী, আর যারা আইপিএস তারা থাকছে, তার আন্ডারে হচ্ছে পুলিশ মন্ত্রীর আন্ডারে হচ্ছে এই সমস্ত পুলিশ। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় যে প্রশাসনিক মিটিংগুলিতে হয়, যে একটা মন্ত্রী, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, একটা আইপিএস কে কি করে বলেন, তুই তোকারি খোলে বলেন, এই তুই উঠ, অমুক উঠ, বল তোর জেলার রিপোর্ট কি।
ওই তখন তো একবারও প্রতিবাদ করতে আমাদেরকে দেখেনি যে একজন মুখ্যমন্ত্রী একজন আইএস বা আইপিএস কিভাবে তুই তোকারি করে কথা বলছে, বা আমরা কখনো খোঁজ নিয়েছি যে সিস্টেমটা কিভাবে চলছে, পুলিশরা কেমন আছে যারা আমাদেরকে পরিচালিত করছে বা যারা আমাদেরকে রক্ষা করছে। আমরা আন্দোলন করতে পারি কিন্তু পুলিশরা আন্দোলন করতে পারে না। পুলিশ যদি একদিন হরতাল করে তাহলে কি অবস্থা দাঁড়াবে? পুলিশ যদি 12 ঘন্টা হরতাল করে গোটা পশ্চিমবঙ্গে নৈরাজ্য চলে আসবে, গোটা দেশে চুরি চামারে ডাকাত। তাহলে মূল প্রশ্নটা উঠছে যে ছেলে মেয়ে আপনার আমার দাদা ভাই বোন বন্ধু বান্ধব সবাই খুব ভালো ছেলে থাকছে, সে হঠাৎ করে পুলিশে চলে গেল, সে পুলিশে যাওয়ার পরে আমরা বলছি সে খারাপ হয়ে গেল। কেন? কিসের কারণে? সেটাও আমাদেরকে ভাবতে হবে। আপনাদেরকে বলে দিই, পুলিশে আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি 1,10,000 শূন্যপদ থাকার কথা। এতটা পুলিশ আমাদের জনসংখ্যার অনুপাতে আমাদের পশ্চিমবঙ্গে, কিন্তু কত আছে? আমি লাস্ট রিপোর্ট হয়তো যেটা পেয়েছিলাম সেখানে মনে হয় আমি যেটা পেয়েছিলাম 55,000-এর মতন পুলিশ আছে, এবং তার মধ্যে প্রায় 40-45,000 হচ্ছে কনস্টেবল, অর্থাৎ সবচেয়ে নিচু পোস্ট। যেখানে পুলিশ প্রশাসনের সবচেয়ে নিচু পোস্ট হচ্ছে কনস্টেবল বা সেনাবাহিনীতেও তাদের কি থাকে, ট্রেনিং দেওয়ার পরে তাদের কাজ থাকে তারা কোনো কিছু বলতে পারে না, ইয়েস আর নো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা অর্ডার করবে সেটা শুধু বলবে ইয়েস অথবা নো, এর বাইরে তাদের কোনো মতামত প্রদানের কোনো অধিকার থাকে না। সেটা আমার আপনার ছেলে পেলে যারা গেছে, আমার বন্ধু বান্ধব যারা গেছে বা সবাই, যে কাউকে ইয়েস ওর নো, তারা নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না। এই যে আমরা দেখছি যে একজন পুলিশ মন্ত্রী বা তাদের মন্ত্রিসভা তাদেরকে নির্দেশ দিয়ে থাকে, তাদের ডিজিকে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, আপনি এটাকে এইভাবে হ্যান্ডেল করবেন, অমুক বিষয় হলে অমুক করবেন, এবং তিনি সেখানে ডিজি তখন ডিআইজিকে নির্দেশ করেন, ডিআইজি তখন এসপিকে নির্দেশ করেন, বা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক তাদের কথাবার্তা আদান প্রদান হতেই থাকে যে কোনো জায়গায় মিছিল হচ্ছে, এখানে এভাবে মিটিং, এখানে এভাবে আটকাতে হবে। আপনারা দেখলেন যে টিএমসির এই চাকরি হারাদের মিটিং নিয়ে গত 9 তারিখ টিএমসি বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে যে যারা চাকরি পেলো তাদেরকে তুমি ফিরিয়ে দাও। সেটা তো আমি প্রশাসন বলবো, সেখানে তো কেউ পুলিশ লাঠিচার্জ করেনি। যেখানে শিক্ষকরা, সেখানে যোগ্য শিক্ষকরা তারা গণতান্ত্রিক পদ্ধতিতে অরাজনৈতিকভাবে সেখানে প্রতিবাদ করছে, তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে কেন? আপনারা দেখলেন যে টিএমসি প্রত্যেকটা জায়গায় তারা এই নিয়ে যেখানে চাকরি যারা হারা হয়েছে তাদেরকে সিপিএমকে দোষারোপ করে, বিজেপিকে দোষারোপ করে, সুপ্রিম কোর্ট দোষারোপ করে সেখানে মিছিল করছে, সেখানে তো লাঠিচার্জ হচ্ছে না। তাহলে এই সাধারণ অরাজনৈতিকভাবে যারা শিক্ষকরা সেখানে মিছিল করলো, সেখানে লাঠিচার্জ হলো কেন? এগুলো আমাদেরকে ভাবতে হবে, আগে সিস্টেমটাকে জানতে হবে। প্রথমত হচ্ছে যারা কনস্টেবল থাকে তারা ইয়েস আর নো, বাইরে কোনো কিছু করতে পারে না। কনস্টেবল কারা যায়? কনস্টেবলের চাকরিতে কারা যায়? সমাজের যারা আমরা সবচেয়ে পিছিয়ে পড়া, যারা কৃষক শ্রেণীর মানুষ, আমরা সাধারণের মানুষ, আমাদের মতন যারা গরিব পরিবারের ছেলে মেয়েরা সারা কনস্টেবলের চাকরি করতে যায়। আপনারা কখনো দেখেছেন যে নেতা মন্ত্রীর ছেলেদেরকে সেখানে পুলিশে, সেনাবাহিনীতে, আর্মিতে যোগদান করার জন্য? না। আপনারা আমার কথা শেষ হওয়ার পরে গুগল করে দেখবেন যে তথ্য একটা রিসার্চে আছে যে স্বাধীনতার পর কোনো প্রতিষ্ঠিত নেতা মন্ত্রীর কোনো ছেলে মেয়েরা 0.5%-এরও কম থেকে ছেলে মেয়েরা এই পুলিশ প্রশাসনে যোগ দিয়েছে। তাহলে কি হলো? আমাদের এখানে পুলিশ প্রশাসনে যারা কনস্টেবল থাকছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে তারা এখানে কাজ করছে, ইয়েস অথবা নো, এর বাইরে কিছু বলতে পারে না। তাহলে আপনারা ভাবুন যে মাত্র যেখানে 1,10,000 শূন্যপদ থাকার কথা সেখানে মাত্র 55,000 পুলিশ আছে, যেটা কনস্টেবল আছে, তারা ইয়েস আর নোর বাইরে কিছু বলতে পারে না। আমরা হচ্ছি জনগণ, আমরা সরকারকে নির্বাচিত করি। আমরা কিভাবে নির্বাচিত করি? সরকারের তামাশা দেখে, কিভাবে নাটক করছে, কিভাবে তামাশা করছে সেটা দেখে। কিন্তু আমাদের কি উচিত হচ্ছে, আমাদের এখানে সিস্টেম কিভাবে চলছে সেইভাবে আমাদেরকে সরকারকে নির্বাচিত করা উচিত। একজন পুলিশ কেমন আছে আমরা খোঁজ নিয়েছি। আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে পুলিশ প্রশাসনের নিয়ম কানুন চলছে, 1861 সালের যে লর্ড কর্নওয়ালিস
যে আইন করে গেছিলেন যে 5 আইনে পুলিশ ভর্তি হবে, এখনো সেটা আপডেট করা হয়নি। একটা পুলিশ ইয়েস এবং নোর বাইরে কোনো কিছু বলতে পারে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে। এই যেমন বললাম যে গতকালকে যে চাকরি হারাদের নিয়ে টিএমসির বিরাট মিছিল করেছে যে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে, কেন তুমি সুপ্রিম কোর্ট চাকরি খাচ্ছ, কেন তুমি সিপিএম চাকরি খাচ্ছ, কেন তুমি আইএসএফ এটা বিরোধ করছো, এই নিয়ে তো পুলিশ লাঠিচার্জ করেনি। তাহলে মুদ্রা কথা হচ্ছে আমাদের এখানে যারা পুলিশ আছে বা সিস্টেম আছে, ঊর্ধ্বতন যে পুলিশ মন্ত্রী থাকছে, যে সরকার থাকছে, তার দ্বারা পরিচালিত হয়। এবং যে সমস্ত কনস্টেবলরা থাকে তারা হচ্ছে আমার আপনার মতন সাধারণ গরিব পরিবারের ছেলে মেয়েরা এখানে যোগদান করে। আর আমরাই আন্দোলন করি, কৃষক আন্দোলন করে, সাধারণ মানুষ আন্দোলন করি, আমরা চাকরি হারারা আন্দোলন করি। আমাদের মানে দাদা ভাই ভাই আমাদের ভাই ভাই দাদা আমাদের লড়াই হয়। আমরা কখনো খোঁজ নিয়েছি পুলিশ কেমন আছে যারা রক্ষা করছে? একটা পুলিশ ইয়েস আর নো, নিজের এখন বাড়ি ডিউটি করা 3 মাস পরও বাড়ি যেতে পারে না। এখনো আপনারা থানাগুলি দেখবেন কি অবস্থায় আছে, মনে হবে থানাগুলিতে যদি প্রবেশ করেন মনে হবে 1850 সালে প্রবেশ করছেন। সেখানে ছাদ থেকে জল পড়ছে, সেখানে থাকার জায়গা নেই, সেখানে যেখানে স্ট্যান্ড এক একটা থানায় 35-40 জন হওয়ার কথা, সেখানে 10 জনে 8 জনে ডিউটি করছে আর কয়েকটা সিভিক নিয়ে। সেখানে দিন রাত জুতো খোলার সময় পায় না। বাড়ি হচ্ছে সেখান থেকে পরের ডিস্ট্রিক্টে, সেখানে 3 মাস ধরে বাড়ি যেতে পারে না। নিজের জন্য তো কিছু বলতে পারে না, এমন ভাবে আইনভাবে বাঁধা আছে। তাহলে আমরা কবে খোঁজ নিয়েছি? আমরা যেমন কেউ মরলেও পুলিশের খোঁজ নিই, কেউ নিজেদের মধ্যে লড়াই করলেও কোষে, কেউ ডুবে মরলেও পুলিশের খোঁজ নিই। সেখানে দমকলকে আসার কথা, যেখানে নিজের মধ্যে কোনো লড়াই হলেও সেখানে আমরা পুলিশের খোঁজ নিই, সেখানে স্থানীয়ভাবে সেটাকে সমাধান করার কথা। হ্যাঁ, পুলিশ এতটাই ভাবে আমাদের এখানে খোঁজ প্রভাব বিস্তার করেছে, তাই আমরা খোঁজ নিয়েছি। আপনারা দেখবেন যে একটা ছেলে কোনোদিনও ঘুষ নেয়নি, কোনোদিনও ঘুষ নেয় না, খুব শান্তর ছেলে। হঠাৎ করে পুলিশে গেলে আমরা তখন বলতে শুরু করি ঘুষখোর। হয়তো সে ঘুষও খায় না, সিস্টেমটাই এমন। আপনারা কি জানেন, বিভিন্ন রকম যেসব এই যেমন জঙ্গলমহলের বালি আছে, বিভিন্ন জায়গায় রেলওয়ে বোর্ড আছে, আসানসোলের যে সমস্ত জায়গায় কয়লা শিল্পাঞ্চল আছে, সেখান থেকে কি টার্গেট করা দেওয়া থাকে যে এক একটা থানা প্রত্যেক মাসে উপর মহলে 10 লক্ষ টাকা সেখানে উপরে পাঠাবে। 10, 20, 30, 50 লক্ষ সেখানে টার্গেট দেওয়া থাকে। হয় নিজের পকেট থেকে দেবে, অথবা সেখান থেকে তুমি তোলা আদায় করে, যে সরকার যারা উপরে থাকে, যারা দুর্নীতি বা সরকার সেখানে বসে থাকে। আমি চাইবো আপনাদের আজকে কমেন্ট এ নিয়ে কমেন্ট হোক। আবারও বলছি, বিভিন্ন জায়গা থেকে উপর থেকে হয় আপনি পুলিশ আছেন, সেখানে আপনাকে নিজের পকেট থেকে দিন, না হলে পদ থেকে সরে যান, অথবা আপনাকে সেই জায়গা থেকে প্রত্যেক মাসে উপরে তোলা পাঠাতে হবে। আপনার তো ক্ষমতা নেই, আইএস বা আইপিএস হলেও যারা নির্বাচিত যে সরকার আছে তার অঙ্গুলি হিলনে আপনাকে চলতে হবে। প্রত্যেক মাস 20 লক্ষ টাকা আপনাকে উপরে পাঠাতে হবে, একটা টার্গেট দেওয়া থাকে, নাহলে আপনাকে সরে যেতে হবে। তাই কেউ ইচ্ছা করুক না করুক সেখানে তাকে তোলা আদায় করতেই হয়। আমরা দেখেছি মালদার, আমার মনে আসছে আজ থেকে মনে হয় 5-6 বছর আগে, 5-6 বছর আগে আমরা দেখেছি মালদার একজন ছিলেন ডিএসপি, তার মনে আমি দেখেছিলাম 3 বছরে 17 না 18 বার চাকরি হয়েছিল, ট্রান্সফার হয়েছিল। কেন? তিনি দুর্নীতিতে যুক্ত হতেন না, তিনি সেখানে কোনো তোলা আদায় করতেন না। সরকার তাকে এমনভাবে প্রেসার ক্রিয়েট করেছিল, না 5-6 বছর আগে না, তার আগে হবে, 7-8-9 বছর আগে একজন ডিএসপি ছিলেন। তিনি শেষে 3.5 বছরের মাথায় সেই চাকরি পরিত্যাগ করে, পুলিশের ডিএসপি চাকরি পরিত্যাগ করে সেখানে লাস্টে শিক্ষকতা স্কুলে গিয়েছিলেন। তারপরে আমরা দেখেছি বিভিন্ন আইপিএসদেরকে দেখেছি যে সেখানে চাকরি ত্যাগ করে দিয়েছেন, যে এই সমস্ত সিস্টেমে থাকতে না পেরে। অনেককে আমরা দেখেছি, কিন্তু আপনার মতন যারা আছেন সাধারণ মানুষের পরিবারের ছেলে মেয়েরা যেখানে চাকরি করতে দেখেছি, একটা চাকরি মানে একটা স্বর্গ, তাদের এই চাকরি ত্যাগ করার ক্ষমতা থাকে না। লড়াই কারা করে? আমরাই করি। পুলিশ আমাদের মতন সাধারণ পরিবারের
কোনোদিন দেখেছেন একটা ডিআইজি সেখানে কাউকে মারছে? যারা উচ্চ পদস্থর তারা সেখানে উচ্চ লেভেলে যায়, কনস্টেবলে যায় আমার আপনার সাধারণ পরিবারের ছেলে মেয়েরা। এবং কাদের আমরা আন্দোলন করি? আমরা আন্দোলন করি। তাহলে এবার আমাদেরকে বুঝতে হবে সিস্টেমটা কিভাবে পরিচালিত হচ্ছে। তাহলে আমাদেরকে সিস্টেমের গোড়ায় গলত আমি বারবার বলেছি। আমি যখন লোকসভাতে প্রার্থী হয়েছিলাম আমার অন্যতম দাবি ছিল যে সিস্টেম বদলের লড়াই। আপনি যতই পার্টি পরিবর্তন করুন, যতই নতুন নতুন দল আনুন, আপনার সিস্টেম যদি পরিবর্তিত না হয় সেখানে আপনার যুগে যুগে এরকম চলতেই থাকবে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমার আপনার ছেলেরা কি করছে, আমরা কি করছি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে গ্রুপ ডি চাকরিতে ঢুকাবো, পুলিশে ঢুকাবো, কিন্তু রাজনীতিতে পাঠাবো না। রাজনীতিতে যেখান থেকে পরিচালিত হয় পুরো দেশ, যে রাজনীতি খুব খারাপ, রাজনীতিতে পাঠাবো না। যেমন আমি পরিষ্কার মুদ্রা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমার আপনার ছেলে মেয়ে আজকে কনস্টেবলে যোগ দিয়েছে। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ভাতিজা অভিষেক ব্যানার্জি 26 বছরে তিনি এমপি হয়েছেন। আজ তিনি 26 বছর বয়সে এমপি হয়েছেন, তার জেড প্লাস সিকিউরিটি পাচ্ছে। আমার আপনার ছেলে মেয়েরা প্রায় 250-300 ছেলে মেয়ে তাকে পাহারা দিচ্ছে, তার বাড়ি পাহারা দিচ্ছে, তার গাড়ি পাহারা দিচ্ছে, তার বাসভবন পাহারা দিচ্ছে। তবু বলবেন যে না আমাদেরকে শাসন ক্ষমতায় আসতে হবে না, ওরাই শাসন করুক, আমরা রাজনীতি পছন্দ করি না, আমরা গ্রুপ ডি হব, আমরা পুলিশ হব, আমরা নিজেরাই মারামারি করব, নিজের দাদাকে মারবো, নিজের চাষকে মারবো। কিন্তু যে আমি শুধু অভিষেকের ভাইপোর, আমি মমতা ব্যানার্জি ভাইপোর কথা বলছি না, এখানে প্রত্যেকটা নেতা, আমি সিপিএম, কংগ্রেস, বিজেপি, বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি আছে দেখবেন তাদের ছেলে মেয়েদেরকে সেখানে এমপি বানাচ্ছে, মন্ত্রী বানাচ্ছে, মুখ্যমন্ত্রী বানাচ্ছে, উপমুখ্যমন্ত্রী বানাচ্ছে। আমাদের ছেলে মেয়েরা আমরা পুলিশে যাচ্ছি, আমরা গ্রুপ ডিতে চাকরি করব, প্রাইমারিতে চাকরি করব এবং তাদেরকে পাহারা দিব। অভিষেক ব্যানার্জিকে সেখানে 250-300 মানুষ তাকে পাহারা দিব, তার বাড়ি বাসভবন পাহারা দিব। কিন্তু যেখান থেকে সিস্টেম পরিচালিত হয় আমরা সেখানে সেই সমস্ত জায়গায় যেতে চাইবো না। কেউ যদি যেতে চায় না, তুমি সেখানে যাবে না, তোমার চাকর হওয়া, পুলিশ মানে চাকর, চাকরি মানে চাকর, সেটা তোমার ঠিক আছে। যখন আমার মতন আপনার মতন সাধারণ কেউ পরিবারের ছেলে মেয়েরা যখন আমরা সিস্টেম বদলের কথা বলি, আমরা রাজনৈতিক সিস্টেম বদলের কথা বলি, যে না যে সমস্ত মানুষ যুগে যুগে ধরে অত্যাচারিত করে এসছে, যেখান থেকে সিস্টেমটা পরিচালিত হচ্ছে, আমি যেটা বললাম যে কালকে টিএমসির মিছিলে কেউ লাঠিচার্জ করেনি, কোথায় করলো? যেখানে চাকরি হারা শিক্ষকদের সেখানে লাঠিচার্জ করেছে। তাহলে পুলিশ কোথায় লাঠিচার্জ করলো? সেখানে উপর মহলের নির্দেশ অনুসারে। তাহলে সেই উপর মহল সেখানে যদি দুর্নীতিবাজ হয়, সেখানে যদি অযোগ্য হয়, তাহলে সেখানে আমাদেরকে যেতে হবে। সেখানে যদি বাপি সোরেন বলে আমাদেরকে যেতে হবে, নাহলে বাপি সোরেনকে মানবো না, বা কেউ যদি যেতে চাইছে সেখানে মানবো না। ওই যারা আছে তাদেরকে মানবো, তাদেরকে পাহারা দিব। আমি বারবার কি বলেছিলাম যে সিস্টেম পরিবর্তনের, আমি এখনো বলছি, আবারও বলছি, লোকসভাতে আমাদের অন্যতম দাবি ছিল, আগামী দিনে আমাদের এটা দাবি থাকবে যে পুলিশদের জন্য আগামী দিনে পুলিশদেরকে যে স্বতন্ত্রভাবে তাদের 1861 সালের যে লর্ড কর্নওয়ালিস ইংরেজের আইন অনুযায়ী যে পুলিশটা চলছে সেটার পরিবর্তিত করতে হবে, যুগের সাথে সংশোধিত করতে হবে। আগামী দিনে পুলিশদেরকে সেই আইন সংশোধিত করার পর যে একটা নিরপেক্ষ, যেমন আমরা বিভিন্ন দেশে কানাডাতে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় দেখেছি পুলিশের এ গ্রেডের চাকরির মর্যাদা দেওয়া, এবং এই যে কারো অঙ্গুলি হেলন একটা স্বতন্ত্র ভাব থাকবে, গণতান্ত্রিকভাবেই গণতন্ত্র সর্বোচ্চ, কিন্তু এই যে অঙ্গুলি হেলন, যেমন আর্মি বা বিদেশে আমরা যেটা দেখেছি যে নির্দিষ্ট নিরপেক্ষভাবে একটা আইপিএস বা আইপিএস বা ডিআইজি বা পুলিশ কনস্টেবলকে এরা তো করতে পারে না, একটা সিস্টেমের মধ্যে যে একটা স্বতন্ত্র একটা পাওয়ার দেওয়া হোক, যে তাদের অঙ্গুলি হেলনে থাকবে না, দেখবেন অবশ্যই সঠিকভাবে এটা চলবে। আমাদের অন্যতম দাবি থাকছে 2026-এও। আমি আজকে এই ভিডিওটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য, এটা সাধারণ পুলিশ প্রশাসনদের জন্য আমি বলছি। এবং বাড়ি থেকে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং অথবা 40 কিলোমিটারের মধ্যে পোস্টিং দিতে হবে, এটা আমাদের অন্যতম আইএসএফ এর আমাদের অন্যতম দাবি। এবং এটা আমি নিজে যেহেতু পুলিশ কর্মী ছিলাম, এটা আমি অনুভব করেছি। যেহেতু পুলিশ সংখ্যা এতটা কম, অনেক দূরে পোস্টিং থাকছে, তার বাড়ি যাওয়ারও চাপ থাকে। আমরা আপনার বাড়িতে বসে থাকি, আমরা সমালোচনা করি, কিন্তু একবারও দেখেছেন একটা পুলিশ কতদিন পর বাড়ি যেতে পারে?
2.5-3 মাসের জন্য, একদিনের জন্য বাড়ি যেতে পারে না। দুর্গাপূজার সময় আমরা যখন মজা নিই, তারা তখন গোটা রাত ডিউটি করে। যখন হরতাল হয় তারা গোটা রাত ডিউটি করে। যখন ভোট হয় আমরা বাড়িতে ছুটি থাকে, তারা ডিউটি করে। যখনই কোনো ওকেশন তাদের বেশি ডিউটি পড়ে, তারা বাড়ি যেতে পারে, বাড়ি যেতে পারে না। কারণটা হচ্ছে এই সরকার ইচ্ছাকৃতভাবে সিস্টেমটাকে খারাপ রাখে, তাদের বাড়ি থেকে দূরে রাখার চেষ্টা করে, যাতে পুলিশ বাড়ি যাওয়ার জন্য সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হাতে পায়ে ধরে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের ওখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। কারো যদি 40 কিলোমিটারের যদি মধ্যে পোস্টিং হয়, ডিউটির ফাঁকে 8 ঘন্টার জন্য তো বাড়িতে যেতে পারবে, নিজের মা বাবার মুখ দেখতে পারবে, নিজের বাচ্চার মুখ দেখতে পারবে। কে মা বাবা অসুস্থ হলো তাদের কাছে যেতে পারবে? বাড়ি থেকে এত দূরে পোস্টিং, বাড়িতে মা বাবার কাছে মুখ দেখা সেখানে দেখতে পারে না। তাহলে আমাদের আইএসএফ এর অন্যতম দাবি হচ্ছে, দাবি না, আমরা যদি ক্ষমতায় আসি, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, বা আমরা এখনো দাবি করছি, পুলিশ কর্মীদের বাড়ি হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দেওয়া হোক, অথবা বাড়ির মধ্যে থেকে 40 কিলোমিটার মধ্যে পোস্টিং দেওয়া হোক। তাহলে এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে চাপ থাকে যে বাড়ি যেতে, এটা না করলে বাড়ি যেতে পারবে না, বা ওই একটা প্রেশার থাকে, আমি যদি এটা করি বাড়ি যেতে পারবো, তাহলে বাড়িতে যদি যেতে পারে তাহলে এখানে ভালোভাবে সেখানে কাজ করতে পারবে। যত ডিউটি পড়ুক, 24 ঘন্টা 7 দিন কন্টিনিউ ডিউটি করার পরেও, আমি যখন পুলিশে ছিলাম, আমার মা যখন অসুস্থ ছিলেন, ক্যান্সারের রোগী, আমার যখন মা মারা যান, আমাকে বলেছিল যে তাড়াতাড়ি আগুন দিয়ে চলে এসো, মারা গেছে। হ্যাঁ, আমি আজকে ওই অফিসারের উপর আমার রাগ হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি সেই অফিসারের দোষ নেই, সেটা হচ্ছে সিস্টেমের দোষ। তো ওই জন্য আমাদের আগামী দিনে দাবি হচ্ছে যে 1861 সালে যে লর্ড কর্নওয়ালিস যে আইনটা করে গিয়েছিলেন, যে পাঁচ আইনে ভর্তি পুলিশের, সেটা একটু নতুন করে সংশোধিত করি হোক, বা যুগের তালে সংশোধিত করে দেওয়া হোক, এবং পুলিশদেরকে আগামী দিনে বাড়ি থেকে 40 কিলো হোম ডিস্ট্রিক্টে পোস্টিং অথবা 40 কিলোমিটার মধ্যে পোস্টিং দেওয়া হোক। তাহলে দেখবেন অনেকটাই অটোমেটিক সেখানে ঠিক হচ্ছে। আরো বলেছিলাম যে এই যে আমি আপনি কি চাইছি, যে আমার ছেলেকে, আপনার ছেলেকে আমরা পুলিশে ঢুকাচ্ছি, কিন্তু আমরা রাজনীতির কথা বললে না 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 না, আমার তো রাজনীতি ভালো লাগে না। তাহলে রাজনীতি কোথা দিয়ে পরিচালিত হচ্ছে? যে আমাদের দেশের বিধানসভা, লোকসভা থেকে বা মন্ত্রিসভা থেকে যারা পরিচালিত করছে, তারা যদি দুর্নীতিবাজ হয়, এখানকার সিস্টেম দুর্নীতিবাজ হবে। একটা এসপি আপনারা দেখেছেন কিভাবে কথা বলে, একটা এমএলএ, একটা সামান্য টিএমসি যে বিভিন্ন প্রধান আছে, সামান্য কাউন্সিলর, তাদেরকে Z+ সিকিউরিটি দিতে হচ্ছে। সেখানে আপনি বীরভূমের দেখবেন, সেখানে শেখ শাহজাহানকে দেখুন, সেখানে আরো বিভিন্ন জায়গায় দেখুন। তাহলে আমার আপনার ছেলে মেয়ে একটা কনস্টেবল চাকরি করার পর একটা দুর্নীতিবাজদেরকে সেখানে সিকিউরিটি দিতে পারে। তাহলে আমাদের ছেলে, আমরা সাধারণ মানুষরা কেন সেখানে রাজনীতিতে আসবো না? এই যে মানসিকতার পরিবর্তন, সিস্টেমের পরিবর্তন, আমার আপনার ছেলে মেয়ে সেখানে চাকরি পাওয়ার পরে, 10 বার ট্রেনিং করার পরেও সেখানে মমতার ভাইপোকে 250 জনকে সিকিউরিটি দিচ্ছে, Z+ সিকিউরিটি, তার বাড়িকে পাহারা দিচ্ছে, তার বাথরুম পাহারা দিচ্ছে। আপনার ছেলে, আমার ছেলে মেয়ে যখন পুলিশ হবে, বাবা তুমি পুলিশ হও, খুব ভালো, তুমি একজন নেতার বাথরুম পাহারা দাও, সেটা ওকে আছে। কিন্তু সেই ছেলে বা আমি যখন বলি যে না আমাদেরকে ক্ষমতায় বা আমাদেরকে রাজনীতিতে আসতে হবে, সেটা আবার খুব বাজে হয়ে যায়। আমি বলছি, আমার কথা বলে আপনাদেরকে খারাপ লাগবে। আর আবার আমরা কি করি, রাজনীতিতে কিভাবে তামাশা করছে, কেউ তামাশা করছে, নাটক করছে, তাদেরকে আমরা সেই দেখে ভোট দিই। কিন্তু ভোট দেখে কিভাবে দেখা উচিত, যে সেখানে প্রশাসন কিভাবে কেমন ভাবে চালাচ্ছে, সেখানে পুলিশ কেমন ভাবে চলছে, সেখানে শিক্ষা দপ্তর কেমন ভাবে চলছে, সেখানে স্বাস্থ্য দপ্তর কেমন ভাবে চলছে, এখানে পুলিশে কি সংশোধন আনা উচিত, তাহলে পুলিশটাকে ভালোভাবে পরিচালিত হবে, সেগুলো আমরা আলোচনা করেছি না। সেখানে মমতা অভিষেক কি তামাশা করছে, শুভেন্দু ব্যানার্জি কি তামাশা করছে, কোন নেতা কি তামাশা করছে, সেই দেখে আমরা ভোট দিই। কিন্তু কোনোদিন আমরা আলোচনা করছি আমরা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার হয়, সরকারের জন্য নির্বাচিত জনগণ নয়। তাহলে আমাদেরকে প্রত্যেকটা, আমরা একটা কথা আমি কোথায় পড়েছিলাম, যে রাজনৈতিক নেতার চেয়ে জনগণকে ততটাই সচেতন হতে হয় যে সিস্টেম কিভাবে চলছে, যে আমরা জনগণ, আমাদেরকে খোঁজ রাখতে হবে পুলিশ কেমন চলছে,
কে কোন সরকার কেমন চালাচ্ছে। আমাদের দেশে যেহেতু মন্ত্রী পরিষদ দ্বারা সবকিছু পরিচালিত হয়, তাহলে আমাদেরকে ঠিক করতে হবে। কোনো, হ্যাঁ আপনারা বলবেন দু একটা পুলিশ ঘুষখোর থাকবে, অবশ্যই থাকে। আমি আবারও বলছি, আমাদের সমাজের মধ্যে 12% মানুষ ক্রিমিনাল ক্রাইমের সাথে যুক্ত। অর্থাৎ আমি পুলিশ, নেতা ফেতা সবকিছু বাদ দিয়ে দিলাম। আপনারা বলুন তো, আমরা যখন ট্রেন স্টেশনে যাই, এখানে কত মানুষ থাকে যে বিনা টিকিটে সেখানে ভ্রমণ করব? কই, তারা তো পুলিশ না, তারা তো নেতা না, তারা আমরা সাধারণ জনগণ। আমাদের মধ্যে ক্রিমিনাল আছে। সমাজ যেমন হবে, সমাজটা হচ্ছে আয়না। সমাজ যেমন হবে, নেতা তেমন হবে। সমাজ যেমন হবে, পুলিশ তেমন হবে। সমাজ যেমন হবে, প্রশাসন তেমন হবে। সমাজ যেমন হবে, সেখানকার শিক্ষা দপ্তর তেমন হবে। সমাজ যেমন হবে, সেখানে সরকার তেমন ভাবে পরিচালিত হবে। আমরা যখন স্টেশনে যাই, দেখবেন অনেক মানুষের আমাদের ধান্দা থাকে ট্রেনে বিনা টিকিটে সেখানে আমি ভ্রমণ করব। স্টেট বাসে যখন আমি যাব, তখন বলবো যে যেখানে 60 টাকা ভাড়া, সেখানে আমি খালাসিকে বললাম আমি 40 টাকা দিলাম, সেখানে টিকিট দিতে হবে না। তাহলে আপনার 20 টাকা বাঁচলো, সেই লোকটা 40 টাকা লাভ করলো, কিন্তু সরকারের 10 টাকা লাভ হলো কোষাগার থেকে। আমরাই তো সেরকম, আমরা সাধারণ মানুষরাই তো। আমরা যদি ঠিক না হই, তো ওই জন্য বলছি আগামী দিনে যে বললাম পুলিশ প্রশাসনের, সেখানে আমাদের তাহলে দাবি থাকুক, সেখানে পরিপূর্ণভাবে নিয়োগ করা হোক। কেন এই সরকার নিয়োগ করছে না? এই সরকার কারকে টিএমসি যেখানে মিছিল করলো, সেখানে কেন লাঠিচার্জ হলো না? কেন চাকরিহারাদের কাছে লাঠিচার্জ হলো? এই জবাব চাইতে হবে পুলিশের কাছে জবাব চাওয়ার আগে। এই সরকার কেন তাহলে এতগুলো শূন্যপদ পড়ে আছে, কেন সেখানে নিয়োগ করছে না? এই সরকার যে সমস্ত জায়গায়, যে সমস্ত থানায় এখনো জল পড়ছে, যেখানে সেখানে জল চুইয়ে পড়ছে, সেখানে সেই থানাগুলো কেন মেরামত করতে হচ্ছে না? এবং এই সরকার, কোন সরকার চায় যে প্রত্যেক বছর প্রত্যেকটা থানা থেকে তোলা আদায় করার জন্য? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমাদের যারা পুলিশে যায় তাদেরকে সেখানে বাধ্য হয়ে দিতে হচ্ছে। তাহলে আগামী দিনে আমাদের অন্যতম দাবি থাকছে আইএসএফ এর থেকে। আমিও বলেছি, আমি প্রাক্তন পুলিশ কর্মী, আমার বুক ফুলিয়ে বলছি যে আগামী দিনে আমাদের অন্যতম দাবি হচ্ছে 1861 সালের পুলিশ আইন সংশোধন করা এবং প্রত্যেকটা পুলিশ কর্মীকে হোম ডিস্ট্রিক্ট অথবা 40 কিলোমিটার মধ্যে পোস্টিং দেওয়া, প্রত্যেকটা থানায় সেখানে সংশোধিত করা এবং পুলিশটাকে স্বতন্ত্র ভাব প্রদান করা। দু একজন তার মধ্যে যারা থাকবে, দু একজন আমাদের মধ্যেও খারাপ আছে, তাদেরকে সেইভাবে ট্রিট করা। যেমন আমাদের মধ্যে কিছু মানুষ আছে যেভাবে আইনের মধ্যে নিয়ে আসা হয়, পুলিশের মধ্যে যে এরকম থাকবে তাদেরকেও। আমাদের মধ্যে যদি 12% মানুষ আমরা ক্রিমিনালের সাথে যুক্ত থাকি, পুলিশেও 12% মানুষ ক্রাইমে যুক্ত থাকবে। পার্টিতেও, সাংসদেই 12% মানুষ সেখানে যুক্ত থাকবে, শিক্ষা দপ্তরেও সেখানেও থাকবে। তো পুলিশকে প্রশ্ন করার আগে আমরা নিজেদেরকে প্রশ্ন করব যে আমরা কতটা সরকারকে ভালোভাবে পরিচালিত করছি। যে কোনো সরকার যদি ভালোভাবে কাজ করছে তাকে রাখছি, কোনো সরকার যদি ভালোভাবে কাজ না করে তাকে আমরা ফেলে দেব। তাহলে যে সরকার বারবার খারাপ কাজ করছে তাকে আমি বারবার কেন রেখে দিচ্ছি? আমার আপনার ছেলে মেয়ে, আপনি যখন আমরা বলি যে পুলিশ হও, ওকে খুব ভালো কথা, ডাক্তার হও ভালো কথা, কিন্তু যখন আপনার সাধারণ মানুষের আমরা কথা বলি, দেখবেন আমাদের ভারতবর্ষে যারা রাজনৈতিক পুরনো দল, তাদের বাপ ছেলে ঠাকুর দ্বারাই সেখানে, নাতি পুতি তারাই সেখানে নেতা হয়, এমএলএ এমপি মন্ত্রী হয়। কিন্তু আমাদের আপনার ছেলে মেয়েরা যখন আমরা রাজনীতির কথা বলি, খুব বাজে কথা বলছে, বাপি এটা আমাদের জন্য নয়। কিন্তু বাপি যখন পুলিশ হওয়ার কথা বলে, না ওটা ওকে আছে। চাকর হওয়ার কথা বলবে, এটা আমাদের ওকে আছে। কিন্তু বাপি যখন বলবে যে আমাদেরকে রাজনীতি করতে হবে, এটা আমরা মেনে নেব না। যখন সাধারণ মানুষ কোনো রাজনীতিতে পরিবর্তনের কথা বলবে, এটা আমরা মেনে নেব না। কিন্তু আমরা পুলিশে ঢুকবো, ওই মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো, ওনাদের যত নেতা মন্ত্রী এমএলএ এমপিরা আছে, তাদের কাউন্সিলর, দুর্নীতিবাজ যারা গুন্ডারা আছে, তাদের আমরা সিকিউরিটি দিব, সেটা ঠিক আছে। কিন্তু ওই জায়গায় আমরা যাব না, বা কেউ যদি সাধারণ মানুষ যেতে চায় সেটা আমরা মেনে নেব না। আবারও বলছি, আপনারা সরকারকে প্রশ্ন করুন, আমরা সরকারকে প্রশ্ন করব, আপনি সঠিকভাবে পরিচালিত করছেন না কেন? আপনি সঠিকভাবে নিয়োগ করছেন না কেন? সঠিকভাবে পুলিশদেরকে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দিচ্ছেন না কেন? আপনি থানাগুলো এখন অব্যবস্থা পড়েছে কেন? প্রত্যেকটা থানাকে তোলাবার প্রত্যেক মাসে সেখানে লক্ষ লক্ষ টাকা দিতে হয় কেন? এবং টিএমসির মিছিলে কেন লাঠিচার্জ হয় না, যেখানে
অরাজনৈতিকভাবে শিক্ষকদের সেখানে লাঠিচার্জ হয় কেন? সেখানে পুলিশ লাঠিচার্জ করে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষর আদেশ অনুযায়ী সেখানে পরিচালিত হয়। আর পুলিশের সবচেয়ে নিচু পোস্ট হচ্ছে কনস্টেবল। কনস্টেবল হচ্ছে আমার আপনার সাধারণ মানুষের ছেলে মেয়েরা যায় সেখানে। 55,000 পুলিশের মধ্যে 40-45,000 হচ্ছে কনস্টেবল। তাদের ইয়েস আর নোর বারে কিচ্ছু থাকে না, তাদের দম থাকে না যে চাকরি ত্যাগ করে দেবে। তাদের মুখ বুঝে বাধ্য হয়ে আমি আমার কথা বলছি। আমার যখন পুলিশে ছিলাম আমার অনেক ডিউটি ভালো লাগতো না, কিন্তু চাকরি বাঁচানোর তাগিদে সেখানে ডিউটি করতে হতো। সেখানে অনেক ডিউটি করছি। হ্যাঁ, আমি রিজাইন মেরেছি পুলিশে। 2018 সালের ফেব্রুয়ারি মাসে আমি পুলিশের চাকরি থেকে রিজাইন করেছি। কিন্তু সবার এটা দম থাকে না, পেট চালাতে হয়, পেট। সেটা আমরা ইংরেজের আমলেও দেখেছিলাম। কয়েক হাজার ইংরেজ এখানকার তারা সিস্টেমটাকে কবজা করে আমাদের উপর অত্যাচার চালিয়েছিল। তাহলে আমাদের মানুষের উপর জিজ্ঞাসা করার আগে সেই সমস্ত ইংরেজদেরকে আমরা বিতাড়িত করেছি, ইংরেজদেরকে আমরা প্রশ্ন করেছি। এখনো সময় আছে যে আমাদের মানুষদেরকে নয়, আগে সেই সরকারকে, দুর্নীতিবাজ একনায়তন্ত্রবাজ আমরা সরকারকে জিজ্ঞাসা করি যে সেই সরকার কেন ভালোভাবে পরিচালিত করছে না, সে কেন এরকম করছে না। আর আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি যে আমরা নিজেদেরকে বারবার খোঁজ নিয়েছি। আমরা হচ্ছি জনগণ হচ্ছে সরকার। যে ব্লক কেমন ভাবে চলছে, প্রশাসন কেমন করে চলছে, পুলিশ কেমন করে চলছে, কত শূন্যপদ আছে, কত নিয়োগ করার কথা, কে কিভাবে পরিচালিত করছে, কার কোথায় পোস্টিং আছে, আমরা জিজ্ঞাসা করি। ওই ভোটের আগে যে দুর্নীতিবাজ সরকাররা সেখানে তামাশা করবে, একে অপরকে গালি দেবে, টিভির সামনে তর্ক করবে, তার পিছনে চা খাবে, মজা করবে, তাদের কথাতে নয়। আমরা জনগণ, আমরা বিচার করি যে কিভাবে সরকার পরিচালিত হচ্ছে, কিভাবে দপ্তর পরিচালিত হচ্ছে, কারা পরিচালিত করছে। একজন আইপিএস, একজন ডিজিকে আপনারা দেখবেন, একজন মাননীয় মুখ্যমন্ত্রীর পিছনে একজন ডিজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, যেখানে আইপিএস, টপ আইপিএস 35-30 বছর চাকরি করার পর একজন পুলিশ সুযোগ পায়, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। সেখানে মমতার পিছনে ঘুরে বেড়ায়, মমতার পিছনে নয়, সিস্টেমের পিছনে। যেহেতু আমাদের সিস্টেম হচ্ছে গণতান্ত্রিক মতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন শেষ কথা। এখন যে কেউ পদে আছেন, এখন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আগে হয়তো কেউ ছিলেন, পরে কেউ আসবেন। তার পিছনে একজন ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে তার পিছনে ঘুরে নিতে হয়। একজন এসপি ডিআইজি তো ছেড়ে দিন, আর একজন কনস্টেবলকে তো কুচুর পাতা। একজন কনস্টেবলকে বারবার বলে দেওয়া হয় তোমার কুচুর পাতার উপর তুমি 5 আইনে ভর্তি, যে কোনো সময় তোমার চাকরি চলে যেতে পারে। এবং আছেও, পুলিশকে যে কোনো সময় বরখাস্ত করে দেওয়া হয়। 24 ঘন্টা সেখানে দায়িত্ব তাকে নিভাতে হয়। তো আমাদেরকে, জনগণকে জানতে হবে। আপনার ছেলেকে আমরা পুলিশে পাঠাচ্ছি, সেই ছেলে আগে চোর ছিল না, সে ঘুষখোর ছিল না, পুলিশ এগুলো কি করে সেখানে ঘুষখোর হয়ে যাচ্ছে, কিভাবে সে আপনাকে আমাকে মারছে। তাহলে আপনাকে আগে সরকারকে জিজ্ঞাসা করতে হবে যে পরিচালিত করছে, বা সিস্টেমকে আগে জানতে হবে। আমি বারবার বলেছি ওই জন্য যে সিস্টেম বদলের লড়াই। আপনারা হয়তো শুনেছেন, এই নিয়ে কেউ আগে কোনোদিনও কথা বলেনি। আমরা আইএসএফ এবং আমি গর্ব করে বুক ফুলিয়ে এখনো বলছি, আপনি সরকারকে বারবার পরিচালিত করেন। এখন টিএমসি আছে, এরপর যে আসবে, আগে যে ছিল এরকমই ছিল। আপনার ছেলেরা কনস্টেবলে যোগ দিবে, সেই সমস্ত নেতার বাথরুম পাহারা দেবে, সেই সমস্ত নেতার বাড়ির বাজার করে দেবে, তার বাচ্চাদেরকে বাজার করে দেবে, তাদেরকে স্কুলে দিয়ে আসবে। এটা হচ্ছে সিস্টেমের জন্য, এটা সিস্টেম খারাপ বলে। এবং আমি হাজার করে বলছি, 99% পুলিশ যারা কনস্টেবল আপনার ছেলে মেয়েরা যায়, তারা ওটা করতে চায় না, তারা পছন্দ করে না। তাদেরকে বাধ্য হয়ে এটা করতে হয়। তাদেরকে তার বাজার করে দিতে হয়, তাকে পাহারা দিতে হয়, তার বাথরুম পাহারা দিতে হয়। একজনের নেতাকে তাকে জেড প্লাস সিকিউরিটি দিতে হয়, যে অযোগ্য নেতা, কোনোদিনও পড়াশোনা লেখা নেই, যে পড়াশোনা জানে না, যে নেতা হওয়ার পর সিগনেচার শিখে, তাকে সেখানে 8 জন 10 জন পুলিশ পাহারা দেয়। আর আপনার ছেলে মেয়েরা মাধ্যমিক পাস করার পর লাইন দিয়ে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, মেডিকেলে ফিট হয়ে সেখানে ট্রেনিং করার পর সেখানে পুলিশ হয়। এবং আপনি শুধু তাকে পুলিশ বানাতে আমরা চেষ্টা করি। যখন আপনি বা সাধারণ মানুষ আমরা যখন বলি যে না চলুন আমরাও নেতা হব, আমরাও সেখানে সিস্টেমের পরিবর্তন করব, আমরাও এমএলএ এমপি হব, আমরা ভালো করে রাজ্যটাকে পরিচালিত করব, তখন আমরা আপনাদেরকে তুচ্ছ মনে করেন। বা আমরাও চাই না আমার ছেলে পুলিশ হোক, বাথরুম পাহারা দেখ, আমার ছেলে সেখানে পুলিশ হোক, সেই নেতার
বাচ্চাকে কাপড় ধুয়ে দুক, আমার ছেলে পুলিশ হোক, আমার সাধারণ মানুষকে পিটাক, কিন্তু আমার ছেলে নেতা হবে না, আমি মেনে নেব না। আমার ছেলে এমএলএ হোক, আমি সেটা চাই না। আমার ছেলেকে পাপি সরেন বলবে, আমরা সিস্টেম পরিবর্তন করব, সেটা আমরা মেনে নেব না। জনগণ আমরা, আমাদের জন্য সরকার, নেতাদের কথাতে নয়। আপনার যে দল পছন্দ হোক, আপনি নতুন দল গঠন করুন, নির্দল বানান। প্রত্যেকটা শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি, প্রত্যেকটা দপ্তর আমাদেরকে পর্যালোচনা করে ভোট দিতে হবে। এবং আমরা যেমন পুলিশ তৈরি করতে চাইছি, মাস্টার তৈরি করতে চাইছি, ডাক্তার তৈরি করতে চাইছি, আমাদের ছেলে মেয়েদেরকে যতদিন না আমরা এমএলএ তৈরি করতে চাইবো, এমপি তৈরি করতে চাইবো, ভালো মন্ত্রী তৈরি করতে চাইবো, যার দ্বারা দেশ রাজ্য পরিচালিত হয়, ততদিন এরকমই চলবে, আমি কথা দিলাম। ওই জন্য আমাদেরকে সিস্টেম পরিবর্তন করতে হবে। তো আমি আবারও বলছি, পুলিশ ভালো, দুই একটা প্রত্যেক জায়গায় খারাপ থাকে, সমাজের 12% মানুষ খারাপ। আমরা সাধারণ মানুষ আবারও বলছে, ট্রেন টিকিট ফ্রিতে যাতায়াত চেষ্টা করি, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে আমরা সেখানে ছবি তুলি, ছবি তুলি, লাইভ করি, কিন্তু আমরা সেখানে হেল্প করতে যাই না। তাহলে সেখানে তো আমি তো পুলিশ না, আপনি তো নেতা না। তাহলে আগে আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে। তো আগামীতে আমাদের অন্যতম দাবি থাকছে 2026-এ আমাদের আইএসএফ থেকে আমরা অন্যতম দাবি না, আমাদের 2026-এর আমাদের সেখানে পার্টিতে অন্যতম বিভিন্ন রকম প্রতিশ্রুতি নয়। আমরা 2026-এ আমাদের দাবি, আমরা যদি ক্ষমতায়, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমাদের অন্যতম এজেন্ডার মধ্যে থাকছে যে পুলিশদের 1861 সালের যে লর্ড কর্নওয়ালিস যে 5 আইনে ভর্তি, আমরা সেটাকে সংশোধন করব এবং পুলিশদেরকে বাড়ি থেকে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং অথবা 40 কিলোমিটার মধ্যে পোস্টিং। আর আমরা এটাও চেষ্টা করব, যেমন বিভিন্ন পাঞ্জাব, বিভিন্ন জায়গায় যেটা আছে, যে সপ্তাহে একদিন ছুটি দেওয়া যায় কিনা, ছুটির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। বিভিন্ন রাজ্যে এটা দেখছে যে পুলিশদের যেটা সিএল ছুটি থাকে মাত্র 14টা ছুটি, এটা যেতে পারে না। আপনারা ভালো করে খোঁজ নেবেন। তো আমরা 3টা আমাদের দাবি থাকছে এবং আগামী দিনে বলবো যে আমার ছেলে আপনার ছেলেকে পুলিশকে গালি দেওয়ার আগে পুলিশকে যে পরিচালনা করছে যে সরকার, তাকে প্রশ্ন করবেন। ব্লক শিক্ষা দপ্তর যেখানে খারাপ হচ্ছে, আগে সেখানে যে সরকার আছে তাকে আমরা জিজ্ঞাসা করি, সে কেন কিভাবে পরিচালিত করতে পারছে না সিস্টেমটাকে। তো আগামী দিনে সিস্টেম বদলে লড়াই। আমার আপনার ছেলে যেমন পুলিশের হওয়ার জন্য তাকে আমরা বারবার বলি, যেখানে মাস্টার হওয়ার জন্য আমরা সেভাবে আগামী দিনে বলবো, আমার ছেলে ভালো যেদিন এমএলএ হবে, যেদিন ভালো মন্ত্রী হবে, যেদিন যেখান থেকে পরিচালিত হয় সেখানে যদি যায়, সেখানেই ভালো পরিচালিত হবে। কোনো নেতা মন্ত্রীর ছেলে মেয়েরা পুলিশে যায় না, সেনাবাহিনীতে পাঠায় না, তারা এমএলএ হয়, মন্ত্রী হয়। আমার আপনার মতন সাধারণ ঘরের ছেলে মেয়েরা আমরা পুলিশ হয়ে, আর্মি হয়ে, সিআরপিএফ হয়ে তাদেরকে আমরা পাহারা দেই। তাহলে আগামী দিনে সিস্টেম বদলে লড়াই আমাদের পরিচালিত করতে হবে। তো যাই হোক, এই নিয়ে আপনাদের কিছু বলতে থাকলে অবশ্যই বলবেন আমার এই কথার ভিত্তিতে। তো আগামী দিনে বলবো, আমাদেরকে প্রশ্ন করতে হবে এবং আমাদের আগামীর লড়াই হচ্ছে 2026-এ এবং লোকসভাতেও আমার দাবি ছিল যে সিস্টেম বদলে লড়াই। আপনি যত পরিবর্তন করুন, সিস্টেম যদি আমরা সাধারণ মানুষ যারা যুগে যুগে বারবার রাজত্ব করে গেছে, যে রাজা কা বেটা শুধু রাজা তৈরি হচ্ছে না, এবার আমাদের সাধারণ মানুষ যেমন পুলিশকে আমরা হতে চেয়েছি, ডাক্তার হতে চেয়েছি, প্রফেসর হতে চেয়েছি, আগামী দিনে আমাদের বাড়ির প্রত্যেকটা সাধারণ ছেলে মেয়েও সেখানে জনপ্রতিনিধি হবে, সেখানে মেম্বার হবে, প্রধান হবে, পঞ্চায়েত সমিতি হবে, সভাপতি হবে, জেলা পরিষদ হবে, জেলা পরিষদ সভাধিপতি হবে, সেখানে এমএলএ হবে, এমপি হবে, সেখানে মুখ্যমন্ত্রী হবে। আমাদের মতন, আপনাদের মতন সাধারণ ঘরের ছেলে মেয়েরা সিস্টেমটাকে ভালোভাবে পরিচালিত করবে। তো যাক, আজকে আমি লাইভটাকে শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকবে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি সত্যি ব্যথিত, বারবার আমি কালকে থেকে দেখছি আমরা পুলিশকে প্রশ্ন করছে, পুলিশ তুমি কেন মারলে, কিন্তু একবারও জিজ্ঞাসা করছে না কে তাকে অর্ডার দিয়েছে। যেখানে টিএমসি এত বড় মিছিল করলো গতকালকে কলকাতার বিভিন্ন জায়গায়, সেখানে পুলিশ লাঠিচার্জ করেনি। যেখানে শিক্ষকরা মিছিল করছে সেখানে কি করে লাঠিচার্জ হলো? এই ভিতরে আমাদের ঢুকতে পারছে না কেন? আমরা হাওয়ায় শুধু উপরে দেখতে পাই। আমাদেরকে প্রশ্ন করতে হবে। এই বিষয়টাকে যদি আমরা জানতে না পারি, আমরা নিজেদেরকে মারতে থাকবো। আমরা পুলিশকে আঘাত করবো, কে কনস্টেবল কে ঢুকেছে? আমার আপনার ছেলে বিয়ে ঢুকেছে।
কোন নেতা মন্ত্রীর, বিজেপি বা টিএমসি কোন নেতা মন্ত্রীর ছেলে পুলিশ কনস্টেবলে ঢুকেছে? আমাকে একটা দেখান তো, একটা প্রমাণ দেখান আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো বিজেপি, কোনো কংগ্রেস, কোনো সিপিএম, কোনো টিএমসির, আমরা আইএসএফ তো নতুন দল, তার ছেলে পুলিশ কনস্টেবলে ঢুকেছে। একটা প্রমাণ দেখান। কে ঢুকেছে? আমার আপনার মতন সাধারণ গরিব পরিবারের ছেলে মেয়েরা এখানে পুলিশে ঢুকেছে। তারা আমাদেরকে মারছে, আমরা তাদেরকে মারবো। এরপর রাগ হয়েছে, তাদেরকে আমরা মারবো। আর সেই সমস্ত নেতারা এসি রুমে বসে থাকবে এবং তাদেরকে কে পাহারা দিচ্ছি? আমাদের আপনার আমার মতন ছেলে মেয়েরা। আমি যখন পুলিশে ছিলাম আমি 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 এগুলো মেনে নিতে পারিনি, সেই জন্য পুলিশ চাকরি রিজাইন দিয়েছি। আগে সিস্টেমটাকে আমাদেরকে ভালো করে জানতে হবে। আমাদের জন্য সরকার, তাদের কথাতে আমরা নাচবো না, আমরা নাচাবো না তাদেরকে। এবং সেই সমস্ত নেতারা যখন পার্টির কথা বলে, এমএলএ এমপি হওয়ার কথা বলে, তাদের কথা আমরা মানি। যখন বাপি সরেন কথা বলে, যখন সাধারণ মানুষ কথা বলে যে আমাদেরকে রাজনীতি করতে হবে, না, আমাদের রাজনীতি করব না, আমরা চাকর হয়ে থাকবো, আমরা পুলিশ হব, সেই সমস্ত চোর নেতাদেরকে আমরা সিকিউরিটি দিব। তো যাই হোক, আজকের আমি লাইভ শেষ করছি। কোনো প্রশ্ন থাকবে আপনারা দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, নমস্কার।